হ্যালো এভরিওয়ান, আশা করি তোমার সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি কার্য, শক্তি এবং ক্ষমতা এই অধ্যায়ের তৃতীয় ক্লাস করব। আজকে এটা পড়াবো শক্তির সংরক্ষণ, কনজারভেশন অফ এনার্জি। তো তোমরা জানো শক্তির সংরক্ষণ হয়। তো প্রথমে এটা পড়াবো, সেটা হচ্ছে অভিকর্ষের অধীনে অবাধে গতিশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। ওকে, এটা তোমাদের ক্লাস 9-এ বলা হয়েছে। তো এখানে আমাদের আছে একটা বস্তু অভিকর্ষের অধীনে পড়ছে এইচ হাইট থেকে, তাহলে একদম সর্বোচ্চ বিন্দুতে তার মোট শক্তি দেখব। এবার একটা সার্টেন দূরত্ব এক্স দূরত্ব নেমে আসবে, মোট শক্তি দেখব, এবং ভূমি স্পর্শ করার মুহূর্তে মোট শক্তি দেখব, এবং তিনটি ক্ষেত্রে দেখব মোট শক্তি একই থাকবে। চলো আমরা প্রমাণ করি। সাপোজ এটা ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এম ভরের একটা বস্তু আছে, এইচ উচ্চতায়, ধরো এটা এ বিন্দু, এ অবস্থানে, তাহলে এখানে মোট শক্তি দেখব। তারপরে বস্তুটা বিতে নেমে এলো, এক্স দূরত্ব নেমে বিতে এলো, এটা এক্স দূরত্ব, এটা বি বিন্দু। আবার সিতে নামবে, সি বিন্দুতে মোট শক্তি কত হয় সেটা দেখব, সি বিন্দু। এটা ভূমি থেকে উচ্চতা হচ্ছে এইচ মাইনাস এক্স। ওকে, আর যে কোনো ডিস্টেন্স মাপা হয় নির্দেশ তল থেকে, এটা নির্দেশ তল। ঠিক আছে, তো ধরা যাক এম ভরের বস্তু ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা হতে অবাধে পড়ছে, মানে অভিকর্ষের অধীনে পড়ছে, ফ্রিলি ফলিং বডি, মুক্তভাবে পড়ছে। তাহলে এ অবস্থানে তার গতিশক্তি কত হয়, হাফ এম জিরো স্কোয়ার, জিরো, আর পোটেনশিয়াল এনার্জি হবে এ অবস্থানে এম জি এইচ। দেয়ারফোর টোটাল এনার্জি হবে এ অবস্থানে কত, এম জি এইচ। ওকে, বস্তুটি দেখো এক্স দূরত্ব নেমে বিতে এলো, বিতে এলে তার বেগ কিন্তু বেগ হয় ধরো ভি, এতে বেগ জিরো ছিল, যখন বিতে নামলো বেগটা বেড়ে গেছে, ভি হয়েছে। তাহলে আমরা কী জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু জিরো প্লাস টোয়াইস জি এক্স। কেন, এটা অভিকর্ষের অধীনে পড়ছে, কারণ ত্বরণটা হচ্ছে অভিকর্ষের ত্বরণ, গ্র্যাভিটি, আন্ডার গ্র্যাভিটি। ওকে, দেয়ারফোর বি অবস্থানে গতিশক্তি কত হবে না, হাফ এম ভি স্কোয়ার, দ্যাট মিন্স টু জি এক্স, তাহলে এম জি এক্স। আর পোটেনশিয়াল এনার্জি কত হবে, স্থিতিশক্তি কত হবে না, এম জি ইন্টু সি বি হাইট, সি থেকে বি, তাহলে কত হবে না এইচ মাইনাস এক্স। তাহলে এইচ মাইনাস এক্স, দেয়ারফোর মোট শক্তি, টোটাল এনার্জি যোগ করে দাও, এম জি এক্স আর এম জি মাইনাস এক্স ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এম জি এইচ, 2 নম্বর ইকুয়েশন। আর এগেইন সি বিন্দুতে এলে বেগ হয়, বস্তুটির বেগ, আবার সি বিন্দুতে বস্তুর বেগ ধরো ভি ড্যাশড হলে, তাহলে ভি ড্যাশ স্কোয়ার সমান জিরো প্লাস টু জি এইচ, এইচ দূরত্ব নেমেছে। ওকে, দেয়ারফোর গতিশক্তি সি অবস্থানে, সি বিন্দুতে হাফ এম ভি প্রাইম স্কোয়ার টু জি এইচ, দ্যাট মিন্স এম জি এইচ। আর পোটেনশিয়াল এনার্জি সি পজিশনে এম জি ইন্টু হাইটটা, সি পজিশন মানে জিরো, নির্দেশ তল থেকে মাপা হচ্ছে, তাহলে জিরো, দেয়ারফোর টোটাল এনার্জি জিরো, সরি এম জি এইচ। তাহলে 3 নম্বর ইকুয়েশন দেখো, ফ্রম ওয়ান
2 and 3, we see that at all positions A বিন্দু, C বিন্দু এবং C এই তিনটা অবস্থানে বস্তুর মোট শক্তি সর্বদা ধ্রুবক থাকে mgh। ওকে, তাহলে বলতে পারি যে অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকে। যত নিচের দিকে নামছে তার স্থির শক্তি কমছে আর সেই একই পরিমাণে কাইনেটিক এনার্জি বাড়ছে। সর্বোচ্চ বিন্দুতে কাইনেটিক এনার্জি 0 ছিল, এখানে কাইনেটিক এনার্জি হয়ে গেছে হাফ, কাইনেটিক এনার্জি হয়ে গেছে কত mgh। আবার এই বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি ছিল mgh, আবার এখানে হয়ে গেছে পোটেনশিয়াল এনার্জি 0, মানে যখন এর mgh পোটেনশিয়াল কাইনেটিক এনার্জি 0, আবার যখন কাইনেটিক এনার্জি mgh পোটেনশিয়াল 0। তাহলে এটা যদি আমি একটা গ্রাফে প্লট করি তোমাদের, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটা গ্রাফে দেখাচ্ছি আমি, লেখচিত্র। তাহলে এখানে কি বললাম না, অভিকর্ষের অধীনে এখানে ওই অভিকর্ষের প্রভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গতিশক্তি ও স্থিরশক্তি পরিবর্তনের লেখচিত্র, এবং এটা কার সঙ্গে না বস্তুর মানে ক্ষেত্রে উচ্চতার সঙ্গে গতিশক্তি এবং স্থিরশক্তি পরিবর্তনের লেখচিত্র যদি দেখাই, দেখো কীরকম হয়। সাপোজ এইদিকে হচ্ছে শক্তি এনার্জি আর এইদিকে হচ্ছে ধরো উচ্চতা। তা ধরো এইচ উচ্চতা ভূপৃষ্ঠ থেকে, এটা 0 উচ্চতা, টোটাল এনার্জি কনস্ট্যান্ট। দেখো এটা হচ্ছে মোট শক্তি, টোটাল এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে দেখো যখন তাহলে, এবং এটা নেচারটা হচ্ছে দেখো যে বললাম তোমাকে যে এইচ উচ্চতায় কাইনেটিক এনার্জি 0, তাহলে এনার্জি 0 হচ্ছে। এইচ উচ্চতায় কাইনেটিক এনার্জি, এটা কাইনেটিক এনার্জি পরিবর্তনের নেচার হচ্ছে এইটা। আবার অ্যাট দ্য সেম টাইম মানে স্থিরশক্তি পরিবর্তন নেচার দেখো জাস্ট এর অপোজিট হচ্ছে, মানে এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। দেখো একদম এইচ উচ্চতায় কাইনেটিক এনার্জি 0, হোয়ার এজ পোটেনশিয়াল এনার্জি কত mgh। ওকে, তাহলে এটাই ছিল উচ্চতার সঙ্গে শক্তি পরিবর্তনের লেখচিত্র। এটা কাইনেটিক এনার্জি, এটা পোটেনশিয়াল। এইচ উচ্চতায় কাইনেটিক এনার্জি 0, পোটেনশিয়াল এনার্জি mgh। আবার দেখো ভূমিতে, একদম ভূমিতে দেখো পোটেনশিয়াল এনার্জি 0, কাইনেটিক এনার্জি mgh। ওকে, নেক্সট আমরা শক্তি সংরক্ষণের একটা উদাহরণ দিব, সেটা হচ্ছে মসৃণ নততল বরাবর অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণ হয়। ঠিক আছে, তো আমরা সেটা দেখাচ্ছি। মসৃণ নততল বরাবর অবাধে পতনশীল বস্তুর কি হয় না মোট যান্ত্রিক শক্তি কি থাকে না ধ্রুবক থাকে। মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। উই হ্যাভ টু প্রুভ দিস। মসৃণ নততল বরাবর অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে
মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। এটা প্রমাণ করার জন্য আমরা একটা নততলের ছবি আঁকবো, ইনক্লাইন্ড প্লেন। দিস ইজ দ্য ইনক্লাইন্ড প্লেন। ধরো এটা এ বিন্দু, এটা বি অবস্থানে, এটা বস্তু আছে এ অবস্থানে, মোট শক্তি দেখব এ অবস্থানে। বস্তুটা বি অবস্থানে এলো, মোট শক্তি দেখব। সি অবস্থানে, এটা সি বিন্দু, এটা বি বিন্দু, এটা বি অবস্থান, এটা এ বিন্দু, এটা ধরো ডি বিন্দু। এবার বি অবস্থান মানে ধরো এটা ই, এটা ধরো এক্স দূরত্ব নেমেছে, এই দূরত্ব হচ্ছে এক্স, এক্স দূরত্ব নেমে বি বিন্দুতে এলো, এই দূরত্ব হচ্ছে এক্স। তাহলে এই হাইটটা হচ্ছে এইচ হাইট, সরি এইচ, আর এইটা হবে আমাদের এইচ মাইনাস এক্স সাইন থিটা। এটা হবে এইচ মাইনাস এক্স সাইন থিটা। এই হাইটটা এ থেকে ই, এই হাইটটা এইচ মাইনাস এক্স সাইন থিটা, আর এই হাইটটা হচ্ছে এইচ হাইট। ওকে, তাহলে এখন থিটা নতিকোণ, এইটা অলসো থিটা। তাহলে বি বিন্দুতে কি হয়, এমজি বস্তুর ওজন, আর এখানে এমজির এটা থিটা, অবভিয়াসলি থিটা উপাংশ এমজি কস থিটা, আর এখানে এই উপাংশ হচ্ছে ওজনের এমজি সাইন থিটা। ওকে, তাহলে কি বললাম, ধরা যাক থিটা নতিযুক্ত নততলের উপর এইচ উচ্চতায় এম ভরের বস্তু আছে। ওকে, তারপর দেখবো এ বিন্দুতে তার মোট শক্তি কত। দেয়ারফর এ অবস্থানে মোট শক্তি কত হবে, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক কত হয়, হাফ এম ভি স্কোয়ার, পোটেনশিয়াল হবে এম জি এইচ। এইচ উচ্চতা আছে ভূপৃষ্ঠ থেকে, তাহলে হয়ে গেল কত না, মোট শক্তি হয়ে গেল ধর ই সমান এম জি এইচ। অ্যাট এ পজিশনে মোট শক্তি এম জি এইচ। ওকে, এবার বি বিন্দুতে তার বেগ কত, বস্তুটি এক্স দূরত্ব নেমে বিতে এলে বেগ হয় সাপোজ ভি, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 0 প্লাস টোয়াইস এফ এক্স। এফটা কত না জি সাইন থিটা। কারণ দেখো মসৃণ নততলে ত্বরণ হয়, তোমরা জানো যে ত্বরণ হয় এফ সমান জি সাইন থিটা। ওকে, মসৃণ নততল বরাবর বস্তুর ত্বরণ হয়, আমি ঘর্ষণে তোমাদের পড়িয়েছি জি সাইন থিটা। তা ভি স্কোয়ার সমান টোয়াইস এক্স জি সাইন থিটা। দেয়ারফোর বি অবস্থানে কি হচ্ছে, বি অবস্থানে মানে কাইনেটিক এনার্জি কত হচ্ছে, গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে কত হয়ে গেল না এম জি এক্স সাইন থিটা, আর পোটেনশিয়াল কত হয়ে গেল, স্থিতিশক্তি এম জি ইন্টু বি অবস্থান মানে এইখান থেকে দেখো, এইখান থেকে এই বি অবস্থান মানে এই দূরত্বটা, মানে ই থেকে ডি, এই দূরত্ব কত হয়ে গেল না এইচ মাইনাস এক্স সাইন থিটা। সরি, এইটা হচ্ছে এক্স সাইন থিটা, মানে এই যে দূরত্বটা হচ্ছে এক্স সাইন থিটা। তাহলে এইটা হবে এইচ মাইনাস এক্স সাইন থিটা। ওকে,
তাহলে এইচ মাইনাস এক্স সাইন থিটা। এখানে ভালো করে লক্ষ্য করো, এই যে ত্রিভুজ এ বিই, ট্রায়াঙ্গেল এ বিই থেকে দেখো সাইন থিটা সমান, এই ট্রায়াঙ্গেল থেকে এ বিই থেকে সাইন থিটা সমান লম্ব হচ্ছে এখানে এই বাই অতিভুজ হচ্ছে এক্স। তাহলে দেখো যে এই সমান হয়ে গেল এক্স সাইন থিটা। ওকে, এক্স সাইন থিটা। তাহলে যোগ করে দেখো এম জি এক্স সাইন থিটা মাইনাস এম জি সাইন থিটা ক্যান্সেল হয়ে গেল। দেয়ারফোর মোট শক্তি হয়ে গেল ই অ্যাট বি এম জি এইচ। মোট শক্তি হয়ে গেল বি অবস্থানে, তাহলে হয়ে গেল এম জি এইচ। তাহলে ফ্রম 1 এম জি এইচ অ্যান্ড বি বিন্দুতে হলো এম জি এইচ। এবার সি অবস্থানে, আবার সি বিন্দুতে বেগ ভি ড্যাশড হলে তাহলে ভি ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু 0 প্লাস টোয়াইস এফ, এ থেকে সি এই পথটা এসছে। এবার দেখো ট্রায়াঙ্গেল এ সি ডি থেকে, ফ্রম ট্রায়াঙ্গেল এ সি ডি বলতে পারি সাইন থিটা সমান লম্ব হচ্ছে এখানে এইচ বাই এসি। ওকে, দেয়ারফোর এইচ বাই এসি, তাহলে এসি সাইন থিটা সমান হয়ে গেল এইচ। কেমন? তাহলে ভিটা স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে গেল দেখো না, টোয়াইস জি সাইন থিটা, আর এসি মানে দেখো এসি, তাহলে টোয়াইস জি এইচ, এসি সাইন থিটা মানে এইচ। দেয়ারফোর সি অবস্থানে গতিশক্তি কত হয়ে গেল না, হাফ এম ভি প্রাইম স্কোয়ার, দ্যাট মিন্স 2gh, তাহলে কত হয়ে গেল mgh। আর পোটেনশিয়াল এনার্জি হয়ে গেল এখানে কত না, mg ইন্টু 0। সি অবস্থানে হাইট 0, দেয়ারফোর টোটাল এনার্জি কত হয়ে গেল না, ই অ্যাট সি পজিশনে mgh। তাহলে দেখা গেল যে ফ্রম 1, 2 and 3 উই সি দ্যাট যে অভিকর্ষের অধীনে অবাধে মসৃণ নততল বরাবর, মসৃণ নততল বরাবর স্মুথ ইনক্লাইন্ড প্লেন, মসৃণ নততল বরাবর অভিকর্ষের অধীনে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকে। ওকে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের কাউন্সিলের প্রশ্ন, আমাদের সংসদ নমুনা। এখন দেখাবো যে এই নততল যদি মসৃণ না হয়, অমসৃণ হয়, অমসৃণ মানে ফ্রিকশন থাকবে, মানে ঘর্ষণ থাকবে, ঘর্ষণ গুণাঙ্ক আছে, সেক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে না। কি বললাম? অমসৃণ নততল বরাবর, অমসৃণ নততল বরাবর অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে না। এটা আমরা দেখব কি হয় না, এক্ষেত্রে ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য, ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য, সেটা আমরা ক্যালকুলেট করব। ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য। ওকে, তাহলে এইটা আমরা দেখব। ছবিটা আছে আমাদের, এটা ত্বরণটা তখন অমসৃণ তলে ত্বরণ এটা হবে না, তো ত্বরণটা আমরা দেখব কি হয়। ছবি এইটা আপাতত। আর এখানে কিন্তু শুধু ঘর্ষণ আছে, দেখো এখানে বস্তু নামছে অমসৃণ তল বরাবর, তাহলে নামলে এই ঘর্ষণ বল নামছে নিচের দিকে, তাহলে ঘর্ষণ বল হবে এফটা হবে উপরের দিকে, এফ ঘর্ষণ বল। এর ঘর্ষণ বল কত হবে সেটা দেখব। ধরা যাক থিটা নতিযুক্ত নততলের উপর অমসৃণ নততলের উপর, এটা অমসৃণ নততলের উপর এইচ উচ্চতা এম ভরে বস্তু আছে, তাহলে এই অবস্থানে মোট শক্তি কত, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তাহলে এম বি হাফ এম জিরো স্কোয়ার প্লাস এম জি এইচ, দ্যাট মিন্স ইএ সমান এম জি এইচ।
বস্তুটি এক্স দূরত্ব নেয় বি বিন্দুতে এলে বেগ হয় ভি, ভি তার ভি স্কোয়ার ইকুয়াল টু টোয়াইস এফ এক্স। তাহলে এখন দেখব আমরা এ পর্যন্ত আমাদের ঠিক আছে। তাহলে এফটা হচ্ছে এখানে অমসৃণ তলে ত্বরণ। অমসৃণ নততলে বস্তু ত্বরণ কি হয়? তাহলে দেখো এখন বস্তুটির উপর কার্যকর লব্ধি বল মানে mg sin থিটা বলের জন্য নামবে নিচের দিকে, তাই বাধা দেবে কি ঘর্ষণ বল। লব্ধি বল হচ্ছে mg sin থিটা মাইনাস এফ, এফটা হচ্ছে ঘর্ষণ বল। ওকে, তাহলে লব্ধি বল মানে ভর ইন্টু ত্বরণ, ত্বরণ এ যদি হয় তাহলে mg sin থিটা মাইনাস এফ, তাহলে এ কত হয়ে গেল না mg sin থিটা মাইনাস ক্যাপিটাল এফ বাই এম, এইটা হচ্ছে এখানে ত্বরণ। ওকে, অমসৃণ তলে ত্বরণ। তাহলে ভি স্কোয়ার কত হবে? দেয়ারফর ভি স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল টোয়াইস এফ না লিখে আমরা এ লিখতে পারি, ত্বরণটা এ, তা টোয়াইস এ এক্স। তাহলে টোয়াইস এ মানে mg sin থিটা মাইনাস এফ বাই এম ইন্টু এক্স, কেমন? বি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু দিস। দেয়ারফোর তাহলে বি অবস্থানে গতিশক্তি কত হবে না হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ইন্টু দিস 2 mg sin থিটা মাইনাস এফ বাই এম ইন্টু এক্স। তাহলে কত হলো? কাইনেটিক এনার্জি এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে mg sin থিটা মাইনাস এফ হোল ইন্টু এক্স। ওকে, বা যদি আমরা এক্সটা মাল্টিপ্লাই করে দিই তাহলে আমাদের এক্সটা মাল্টিপ্লাই করলে কত হবে? আচ্ছা, এটা কাইনেটিক এনার্জি। এবার পোটেনশিয়াল, তারপর স্থির শক্তি কত বিভি অবস্থানে? পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এখানে এম জি এইচ মানে ডি, তাহলে এইচ মাইনাস এক্স সাইন থিটা। ওকে, দেয়ারফোর মোট শক্তি অ্যাট পজিশন বিতে যোগ করলে কী হচ্ছে দেখো, এইটা যোগ করো, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল যোগ করলে এই যে mg sin থিটা ইন্টু এক্স মাইনাস আর এটা মাইনাস এটা প্লাস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হবে না mgh মাইনাস এফ ইন্টু এক্স। এইটা যোগ করলে এই mg sin থিটা এক্স আর mg sin থিটা মাইনাস এক্স sin থিটা কেটে যাবে যোগ করলে, তাহলে mgh মাইনাস এফ এক্স। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। তাহলে দেখো 1 নম্বর থেকে 2 নম্বর থেকে লক্ষ্য করো, এখান থেকে আমরা বলতে পারি তাহলে এটা আমাদের লাগছে না, এটা লাগছে না। ওকে, সি বিন্দুতে লাগছে না, কিন্তু এইটা লাগছে আমাদের, যে এই সমান এক্স সাইন থিটা ত্রিভুজ এ বি থেকে। ওকে, তাহলে কি দেখা গেল না এ অবস্থানে মোট শক্তি যা হচ্ছে বি অবস্থানে মোট শক্তি একই হচ্ছে না, অর্থাৎ শক্তি সংরক্ষণ হচ্ছে না। কি বললাম? Therefore, from 1 and 2 we see that EA not equal to EB, অর্থাৎ শক্তি সংরক্ষিত হয় না, শক্তি সংরক্ষিত থাকে না। তাহলে বলতে পারি যে অমসৃণ নততল বরাবর অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে না। কি হয় না ঘর্ষণের বিরুদ্ধে কার্য করার জন্য শক্তির অপচয় হয়। এক্ষেত্রে ঘর্ষণ বলের বিরুদ্ধে, যেহেতু অমসৃণ তল ঘর্ষণ আছে, ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য কত এফ এক্স, মানে ঘর্ষণ বল ইন্টু সরণ, এক্স দূরত্ব নেমেছে, বল ইন্টু সরণ মানে কার্য, আমরা আগেই বলেছি তোমাদের। ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য এফ এক্স করার জন্য শক্তির কি হয় অপচয় হয়। তাহলে
তাহলে বলতে পারি যে দেয়ারফোর অপচিত শক্তি ডিসিপেটিভ এনার্জি সেটা কত না, সেটাই হচ্ছে ওই ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য, সেটি হচ্ছে অপচিত শক্তি। সেটা কত না এফ এক্স, এফ ইন্টু এক্স। এফ মানে মিউ ক্যাপিটাল আর ইন্টু এক্স। মিউ মানে মিউটা হচ্ছে মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তাহলে এখানে দেখো ভালো করে এই ছবি থেকে, আর হচ্ছে এখানে আমাদের লম্ব প্রতিক্রিয়া, এখানে দেখো লম্ব প্রতিক্রিয়া, নর্মাল রিয়াকশান, ক্যাপিটাল আর, এটা হচ্ছে কিন্তু এমজি কস থিটা, এমজি কস থিটা। দেখো আর ইকুয়াল টু এমজি কস থিটা। তাহলে এখানে দেখো মিউ আর এক্স, তাহলে মিউ এক্স আর আর মানে এমজি কস থিটা। তাহলে এখানে হচ্ছে এটাই হচ্ছে ঘর্ষণ বিরোধী কৃতকার্য, মিউ এমজি এক্স কস থিটা। এটাই হচ্ছে দেয়ারফোর ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য কত না মিউ এমজি এক্স কস থিটা। এটা এইভাবে লিখি আমরা, মিউ এমজি এক্স কস থিটা। তাহলে এটা হচ্ছে ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য। তাহলে এখানে দেখা গেল যে এই সংস্থায় শক্তি সংরক্ষিত হচ্ছে না, তাহলে এরকম সংস্থাকে বলে অসংরক্ষী সংস্থা। অর্থাৎ এখানে ঘর্ষণ বল হচ্ছে অসংরক্ষী বল। আমরা আগে বলেছিলাম যখন মানে মসৃণ তলে আমরা দেখিয়েছিলাম যে একটা বস্তুকে এই উচ্চতা নিয়ে যেতে গেলে যে কৃতকার্য অতিক্রান্ত পথের উপর নির্ভর করে না, সেখানে বলেছিলাম আগের ক্লাসে অভিকর্ষ বল একটি সংরক্ষী বল, আর এখন বলছি আমরা ঘর্ষণ বল একটি অসংরক্ষী বল। দেয়ারফোর ঘর্ষণ বল একটি অসংরক্ষী বল, নন কনজারভেটিভ ফোর্স। আর নেক্সট ক্লাসে এই সংরক্ষী বল আর অসংরক্ষী বলের বিস্তারিত আলোচনা করব। এই ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।